আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছো। আমাদের চলমান এমসিকিউ ক্লাসের আজকে হলো 7 নাম্বার ক্লাস। আজকে আমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 পদার্থের গাঠনিক ধর্ম। এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আর কি আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেনটা কি বলতেছে পদার্থের আন্তঃআণবিক বলের বেলায় নিচের কোনটি সঠিক? পদার্থের আন্তঃআণবিক বলের বেলায় আমরা জানি যদি অণুগুলোর মধ্যকার দূরত্ব বেশি হয় তাহলে তারা হয় আকর্ষণধর্মী। আর একটা জিনিস জানি, অণুগুলোর মধ্যকার দূরত্ব যদি কম হয় তাহলে তারা হয় বিকর্ষণ ধর্মী। এখন এখানে খেয়াল করো কি কি অপশন দেওয়া আছে। বলছে অণুগুলোর মধ্যকার দূরত্ব আর পরিবর্তনের সাথে সাথে আন্তঃআণবিক বলের পরিবর্তন করতে, হ্যাঁ ঠিক আছে। দেখো যখন দূরত্বটা বেড়ে গেছে তখন হয়ে গেছে আকর্ষণধর্মী, যখন দূরত্বটা কমে গেছে তখন হয়ে গেছে বিকর্ষণধর্মী, তাহলে এটাও সঠিক। আবার কি বলতেছে আর যত বৃদ্ধি পাবে আন্তঃআণবিক বল তত আকর্ষণধর্মী হবে, হ্যাঁ ঠিক আছে। তারপর বলতেছে আর যত হ্রাস পাবে আন্তঃআণবিক বল তত বিকর্ষণধর্মী হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে উপরের তিনটাই সঠিক, তাহলে অ্যান্সার হবে গ। এটা বলতেছে নিচের কোন বন্ধনটি সকল অণুতে বিদ্যমান? এমন কোন বন্ধন নাই যেটা সকল অণুতে বিদ্যমান থাকে, কারণ হলো ধাতব পরমাণুর জন্য ধাতব বন্ধন, তারপর হইলো আয়নিক যৌগের জন্য আয়নিক বন্ধন, তারপর অধাতু সমূহের মধ্যে যে বন্ধনটা ঘটে সেটা সমযোজী, তারপর ভ্যান ডার ওয়ালস বন্ধন তো সকল অণুতে বিদ্যমান থাকে না। তারপর বলতেছে তাহলে এখানে কি হলো, এখানে সঠিক উত্তর নেই, সঠিক উত্তর নেই। কোশ্চেনটা খেয়াল করো। তারপর কোশ্চেনটা বলতেছে কোন পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল শূন্য কখন হয়? এখন এখানে দুইটা জিনিস লেখা আছে, একটা হলো আর আর একটা হলো আর নট। আর নট কি? দুইটি পরমাণু যখন সুস্থিত অবস্থায় থাকে তখন তাদের মধ্যকার দূরত্ব। তাহলে দুইটি অণু সুস্থিত অবস্থায় দূরত্ব। আর হইলো কি? দুইটি অণু পরিবর্তিত অবস্থায় দূরত্ব। এখন যখন এই দুইটি অণু সুস্থিত অবস্থায় দূরত্ব এবং দুইটি অণুর পরিবর্তিত অবস্থার দূরত্ব দুইটা সমান হয় তখন অণুগুলোর মধ্যে নিট বল হয় শূন্য। আর যখন এইটা মানে আর এর ভ্যালুটা সুস্থিত পরমাণুর চেয়ে কম হয় তখন এখানে হয় বিকর্ষণ বল। আর যখন এইটা মানে আরটা বেশি হয় তখন হয় আকর্ষণ বল। বুঝতে পারছি? আর বেশি হলেও জীবটাকেই তো করছি, দুইটি অণুর যে মধ্যকার দূরত্ব সেটা যদি বেশি হয় তাহলে আকর্ষণ, দুইটি অণুর মধ্যকার দূরত্ব যদি কম হয় তাহলে কি বিকর্ষণ। এই যে আগে পড়ছি আমি, বেশি হলে আকর্ষণ, কম হলে কি বিকর্ষণ। আর যদি দুইটা অণুর সুস্থিত অবস্থায় দূরত্ব আর দুইটা অণুর পরিবর্তিত অবস্থায় দূরত্ব সমান হয় তাহলে কি হবে? নিট বলটা কি হবে? শূন্য হবে। তারপর কোশ্চেনটা পড়ো। তারপর কোশ্চেনটা বলতেছে কোনটির ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস বন্ধন বিদ্যমান? কোনটির ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস বন্ধন বিদ্যমান? সোডিয়াম ও ক্লোরিন পরমাণুর মধ্যে বিদ্যমান না, সোডিয়াম ও ক্লোরিনের মধ্যে যে বন্ধনটা সেটা কি তোমার হইলো আয়নিক বন্ধন। সোডিয়াম আর ক্লোরিন নিয়ে যে বন্ধনটা গঠন করতেছি সেটা কি আয়নিক বন্ধন। এখন আমরা ভ্যান ডার ওয়ালস বন্ধন কার মধ্যে পাই? যেগুলো হলো তোমার অপোলার সমযোজী মৌলিক অণু। আচ্ছা, এখন অপোলার সমযোজী মৌলিক অণু কোনগুলা? এই যেগুলা, যেমন হলো অক্সিজেনকে কিভাবে লিখতে পারবো? এই যে এদিকে ও ডাবল বন্ড ও, মানে এদিকে যদি সে এফ বলে টান দেয় এদিকেও সে সেম বলে টান দেয় তাহলে নিট বলটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। এগুলোকে আমরা অপোলার সমযোজী ও মৌলিক অণু বলতেছি। তারপর আরেকটা কি হইতে পারে? অপোলার সমযোজী মৌলিক অণু হইতে পারে মিথেন হইতে পারে। তুমি দেখো মিথেনটা যদি আমরা লিখি এদিকে এইচ এদিকে এইচ এদিকে এইচ এদিকে, এখানেও তোমার নিটটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তারপর আরেকটা আছে মিথেন হওয়ার পর আরেকটা আছে 6H6। তারপর আর কি কি হইতে পারে? যে অক্সিজেন হইতে পারে, তারপর নাইট্রোজেন হইতে পারে, তারপর ক্লোরাইড হইতে পারে। ঠিক আছে, তাহলে কোনটা হবে? অপোলার সমযোজী মৌলিক অণু। এখানে অপোলার সমযোজী মৌলিক অণু কোনটা দেওয়া আছে? অক্সিজেন দেওয়া আছে।
দেখো পানির অণুগুলোর মধ্যে কোন বন্ধন বিদ্যমান। তাহলে পানির যে অণুগুলো আছে সেটা যদি আমরা পানির জ্যামিতিক আঁকতে চাই তাহলে এরকম হয়, এরকম হয়। আর এখানে আমরা জানি হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হয় 2.1, আর এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হয় 3.5। এখানে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের জন্য এখানে যেটা সৃষ্টি হয় সেটা হলো একটা কি যৌগ সৃষ্টি হয়, পোলার যৌগ সৃষ্টি হয়। আর পোলার যৌগ যেহেতু হয়েছে তাহলে এই যে পোলার অণুগুলোর মধ্যে যেই বন্ধনটা হয় সেইটাকে আমরা বলি দ্বিপল দ্বিপল বন্ধন, মানে সি। স্থিতিস্থাপক সীমা নিচের কোন রাশি দ্বারা পরিমাপ করা হয়। স্থিতিস্থাপক সীমা বলতে আসলে বোঝাইছে পীড়ন, আর পীড়নকে পরিমাপ করা হয় আমরা জানি পীড়ন মানে হলো F/A, তার মানে বলের মাধ্যমে পীড়নটা পরিমাপ করা হয়, প্রযুক্ত বল। কোন তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো তারটির বিকৃতি কত। তাইলে তারটির দৈর্ঘ্য আমরা কি করছি, দ্বিগুণ করছি। আগে ধরো তারের দৈর্ঘ্য L ছিল, এখন তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করলে এটা হয়ে গেছে 2L। তাইলে আমাদের যে পরিবর্তিত দৈর্ঘ্য সেটা কত হয়েছে 2L - L। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি বা পরিবর্তিত দৈর্ঘ্য আমাদের কত, ছোট হাতের L। তাহলে 2L থেকে যদি আমরা ওইটা মাইনাস করি তাহলে হবে L। তাহলে অবশ্য তাহলে তারটি বিকৃতি কত, বিকৃতি হবে পরিবর্তন বাই আদি। পরিবর্তন হলো ছোট হাতের L, আদি দৈর্ঘ্য বড় হাতের L। পরিবর্তন কত L, আদি দৈর্ঘ্য L, তাহলে কত আসবে 1। আয়তন বিকৃতি মানে হইল আয়তনের পরিবর্তন বাই আদি আয়তন। আয়তনের পরিবর্তন করে দেওয়া আছে, এই যে এটা আয়তনের পরিবর্তন, এটা হলো আয়তন আয়তন। আচ্ছা তারপর বলতেছি কোন বস্তুর একক মাত্রার পরিবর্তনকে কি বলে, বিকৃতি বলে। কোন বস্তুর একক মাত্রার পরিবর্তনকে কি বলে, বিকৃতি বলে। কি বলতেছে, কোন বস্তুর আদি মাত্রা x এবং প্রযুক্ত বল হওয়ার পর মাত্রা হয় y, তাহলে বিকৃতি হবে কি, আদি কত x, তাহলে আমরা কি জানি পরিবর্তন বাই বিকৃতি মানে কি পরিবর্তন বাই আদি। এখন পরিবর্তনটা কি হবে, বড়টা থেকে ছোট। এখন তো জানি না কোনটা বড় কোনটা ছোট, তাহলে কি করলাম x অলমোস্ট y বাই আদি। আদি কত, আদি হলো x। তাহলে এরকম অপশন আছে কই, এইটা। আচ্ছা এখানে এরকম দেওয়া হচ্ছে কেন, এখানে এরকম দ্বারা বুঝাইছে যেটা বড় সেটা আগে থাকবে, যেটা ছোট সেটা পরে থাকবে, এইটাই আর কি। যদি x এর ভ্যালু বড় হয় তাহলে x - y হবে, আর যদি y এর ভ্যালু বড় হয় তাহলে y - x হবে। নিচের কোন রাশিটি মাত্রাবিহীন, নিচের কোন রাশিটি মাত্রাবিহীন, বিকৃতি। কারণ কি, বিকৃতি মানে কি পরিবর্তন বাই আদি। পরিবর্তন ধরো দৈর্ঘ্য বিকৃতি লিখলাম, পরিবর্তন বাই আদি, তাহলে দৈর্ঘ্যের একক কি মিটার, আর এইটাও তো দৈর্ঘ্য, তাহলে মিটার মিটার কাটাকাটি চলে যায়, তাহলে কি থাকে না, কোনো একক নেই। কোন বস্তুর আকার বিকৃতির জন্য যেই পীড়ন প্রয়োগ করা হয় তাকে কি বলা হয়, কীর্তন পীড়ন। যদি আয়তন পরিবর্তন হয় তাহলে কোন পীড়ন ব্যবহার করা হয়, আয়তন পীড়ন। আর যদি দৈর্ঘ্য পরিবর্তন করা হয় তাহলে যে পীড়নটা ব্যবহার করা হয় সেটা হলো দৈর্ঘ্য পীড়ন। তাহলে 0.5 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারা এত কেজি ভর ধরে তারটাই পীড়ন কত। তাহলে পীড়ন চাইছে, তাই তো পীড়ন মানে কি F/A। এখন এখানে কত কেজি ভর ঝুলাইছে, 10 কেজি, তাহলে F এর ভ্যালু কত, F এর ভ্যালু আমরা কি জানি mg, 10 গুণ 9.8। আর এরিয়া বা ক্ষেত্রফল এটা কত 0.5 মিলিমিটার স্কয়ার। 0.5 মিলিমিটার স্কয়ার আমরা এটাকে যদি মিটার নিতে চাই এরকম লেখা যায়, আর আমরা জানি 1 মিলিমিটার মানে কত মিটার, 1 মিলিমিটার মানে 10⁻³ মিটার। F মানে কত 10 × 9.8, আর এটা মানে কত 0.5 × 10⁻⁶। এখানে নিউটন পার মিটার স্কয়ার। তো আলটিমেটলি আমাদের যেটা আসে সেটা হলো, হিসাব করলে কত আসে, হিসাব করলে আসে 1.96 × 10⁸ নিউটন পার মিটার। একটি বস্তুচ্ছেদের ক্ষেত্রফল এত, আর অসহভার এত, তাহলে অসহ পীড়ন কত, ওই একই। এখানে যেহেতু তোমার অসহ ভার বলে দিছে তাহলে তোমার যে পীড়নটা পাবা সেটা হলো তোমার অসহ পীড়ন। আর যদি নর্মাল ভর বলতো তাহলে তুমি যেটা পাইতে সেটা হলো পীড়ন, জাস্ট পীড়ন। আর এখানে কি অসহ ভার বলছে, তাহলে যেটা পাবো সেটা হলো অসহ পীড়ন। তাহলে এখন দেখো অসহ ভার কত বলছে, অসহ ভার বলছে 100 কেজি, তাহলে অসহ যেই বলটা হবে সেটা হবে 100 গুণ 9.8
আর তোমার এরিয়া কত বলছে, এরিয়া বলছে 2 মিলিমিটার স্কোয়ার। 2 মিলিমিটার স্কোয়ার মানে কি 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার স্কোয়ার, তাহলে হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। আলটিমেটলি এখানে যদি আমরা হিসাব করি তাহলে 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার 8 পার ডেসিমিটার। তারপরটা দেখো বলতেছে অসহপীড়ন এত, প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এত, অসহভার কত, একই জিনিসপাতি, পি ইকুয়াল টু কি এফ বাই এ। তাহলে দেখো তোমার কি দরকার, তোমার দরকার অসহভার। অসহভার আবার কি এককে দাও, নিউটন এককে দাও, তার মানে আসলে এফ এর ভ্যালু চাইছে, এফ ইকুয়াল টু পি এ। তাহলে এফ ইকুয়াল টু পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু দেওয়া আছে 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আর ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। অতএব যে এফটা আছে সেই এফটা হবে তোমার 490 নিউটন। আচ্ছা, কোন তারের অসহপীড়ন নির্ভর করে তারের কিসের উপর, তারের উপাদানের উপর। ভিন্ন যদি তোমার তারের উপাদান সেম থাকে তাহলে তোমার অসহপীড়নটাও কি থাকবে, সেম থাকবে। মানে একই ব্যাসার্ধের, ধরো তোমার ব্যাসার্ধটা সেম, একই ব্যাসার্ধের ভিন্ন ভিন্ন উপাদানের অসহপীড়ন ভিন্ন ভিন্ন হবে। তার মানে তোমার ধরো ব্যাসার্ধটা সেম কিন্তু উপাদান ভিন্ন, তাহলে তোমার অসহপীড়নটা কি হবে, ভিন্ন হবে। এইটাই তো সেই জন্য আমরা আসলে আলটিমেটলি বলি কার উপর নির্ভর করে, অসহপীড়নটা উপাদানের উপর। তারপর তামার অসহপীড়ন কত, তামার অসহপীড়ন হয় 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এটা তারপর বলতেছে হুকের সূত্র কি, হুকের সূত্র বলতেছে হুক পীড়ন বিকৃতির সমানুপাতিক। তারপরটা কি, তারপর বলতেছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটি ভার সম্প্রসারণ লেখচিত্র নির্ণয় করে। আচ্ছা, ভার সম্প্রসারণ, উপরে বসেছে ভার আর নিচে বসেছে সম্প্রসারণ। ভার বলতে এখানে বুঝাইতেছে, ভার মানে কি, এখানে ভার বলতে বুঝাইতেছে এর, আর সম্প্রসারণ বলতে বুঝাইতেছে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়েছে, মানে ছোট হাতের। আর আমরা কি জানি, স্থিতিস্থাপক সীমার মধ্যে যে হুকের সূত্র প্রযোজ্য, হুকের সূত্রটা থেকে আমরা কি পাইছিলাম, দৈর্ঘ্য যে আমরা ইয়ং এর গুণাঙ্কের যে ফর্মুলাটা পাইছিলাম সেটা হইলো y ইকুয়াল টু এ বড় হাতের এল বাই এ ছোট হাতের এল। এখন আমরা এফ কে কোন অক্ষে রাখছে, ওয়াই অক্ষে, তাহলে এফ কে এক পাশে রাখলাম, বাকি সবগুলাকে যদি ওই পাশে নিয়ে আসি তাহলে এ এরকম কিছু একটা আসে। এখন ভার বা এফ কে কোন অক্ষে বসাইতে বলছে, ওয়াই অক্ষে, তাহলে এইটাকে কোন অক্ষে বসাইতে বলছে, এক্স অক্ষে, তাহলে এই পুরোটা কি হবে, এম হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, তার মানে ঢালের ভ্যালু কত, ওয়াই এ বাই এল। আর এখানে দিলে গ্রাফটা কেমন হবে, গ্রাফটা হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স। তারপরটা কি বলতেছে, 21 নম্বর কোশ্চেনটা বলতেছে পূর্ণ দৃঢ় বস্তুর জন্য নিচে কোনটি, কোন দিকটি সঠিক। পূর্ণ দৃঢ় বস্তু বলতে কি বোঝায়, পূর্ণ দৃঢ় বস্তু বলতে বোঝায় তুমি যতই পীড়ন অ্যাপ্লাই করো, মানে তুমি যতই পীড়ন অ্যাপ্লাই করো বিকৃতি হবে না। পূর্ণ দৃঢ় বস্তু বলতে এটা বোঝায়। তাহলে এখানে দেখো, এখানে আমি পীড়ন অ্যাপ্লাই করতেছি, বিকৃতি হইতেছে। এখানে আমি যখন সমহারে পীড়ন অ্যাপ্লাই করতেছে, বিকৃতির পরিবর্তন হইতেছে, এখানেও পীড়ন অ্যাপ্লাই করতেছে, বিকৃতির পরিবর্তন হইতেছে। দেখো এখানে কিন্তু আমি পীড়ন অ্যাপ্লাই করছি কিন্তু বিকৃতির কোনো পরিবর্তন হয় নাই, তাহলে কোনটার সাথে এটার সাথে। বলতেছে ইয়ং এর গুণাঙ্ক কোন পদার্থের সবচেয়ে বেশি, ইয়ং এর গুণাঙ্ক সবচেয়ে বেশি হয় ইস্পাতে। তারপর বলতেছে একটি সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং এর গুণাঙ্ক কত হবে, একটি সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং এর গুণাঙ্ক হবে ইনফিনিটি। কেন, ওয়াই ইকুয়াল টু আমরা কি জানি, এফ বড় হাতের এল বাই এ ছোট হাতের এল। এখন খেয়াল করো আমরা কি বলছি, যে তুমি যতই পীড়ন অ্যাপ্লাই করো, যদি দৃঢ় একটা বস্তু হয় তাইলে তার কোনো দৈর্ঘ্যের পরিবর্তন হয় না, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধিটা কত হয়, 0 হয়। দৈর্ঘ্য বৃদ্ধি 0 মানে কি হবে, এখানে ইনফিনিটি হবে, মানে কোনো কিছু নিচে 0 মানে কি ইনফিনিটি না। তারপর বলতেছে ইয়ং এর গুণাঙ্কের মাত্রা কোনটা। দেখো ইয়ং এর গুণাঙ্কের মাত্রা কি হয়, ইয়ং এর গুণাঙ্ক মানে কি, পীড়ন বা বিকৃতি না, বিকৃতির তো একক নাই, এটার তো একক নাই। আর এফ বাই এ এটার একক কি, এটার একক হলো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে ইয়ং এর গুণ এককটা কি হয়ে যাবে, নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন মানে কি, আমরা জানি এফ ইকুয়াল টু এম এ,
তাহলে এফ এর জায়গায় আসে নিউটন, এটা আসে কেজি, আর কি আমরা এককটা ভাঙায় নিতেছি। তাহলে নিউটন মানে কি, নিউটন মানে হলো কেজি মিটার প্লাস 2 মিটার স্কোয়ার। আলটিমেটলি তোমার যে এককটা চলে আসে সেটা হলো কেজি মিটার। তাহলে কেজি মানে কি, কেজির জন্য বড় হাতের এম, মিটারের জন্য কি বড় হাতের এল, সেকেন্ডের জন্য কি বড় হাতের টি। তাহলে এম এল ইনভার্স টি ইনভার্স টু, এম এল ইনভার্স টি ইনভার্স টু মানে সি। তারপর কি নিচের কোনটি সংনম্যতা ও আয়তন গুণাঙ্ক, কি হয় সংনম্যতা আয়তন, আয়তন গুণাঙ্কর উল্টা হয় সংনম্যতা। তাহলে সংনম্যতা কি সি ইকুয়াল টু 1/k, আয়তন গুণাঙ্ককে যদি কে দ্বারা প্রকাশ করি আর সংনম্যতাকে যদি সি দ্বারা প্রকাশ করি তাহলে সি ইকুয়াল টু কি হবে 1/k হবে। তারপর বলতেছে কি আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে কি বলে, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে বলে সংনম্যতা। পয়সনের অনুপাত, তাহলে 27 নম্বর কোশ্চেন, 27 নম্বর কোশ্চেন পয়সনের অনুপাতের ক্ষেত্রে নিচে কোনটি সঠিক। পয়সনের অনুপাতের ক্ষেত্রে কি হয়, পয়সনের অনুপাতটা -1 এর সমান বা -1 থেকে বড় হয়, 0.5 এর সমান বা 0.1 থেকে কি হয় ছোট হয়, কোনটা সি। তারপর কি বলতেছে 28 নম্বরটা, 28 নম্বরটা বলতেছে যে একটি তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক এত, তারটির দৈর্ঘ্য এত % বৃদ্ধি করতে হলে প্রযুক্ত পীড়ন কত হবে, প্রযুক্ত পীড়ন কত হবে। তাইলে দেখো এখানে দেখো ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, তাইলে তোমার বৃদ্ধি দেওয়া আছে, পীড়ন চাইছে, তাহলে কোনটা ইউজ করবা, যেহেতু ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে এটা ইউজ করবা। আর তোমার কি চাইছে, তোমার কিন্তু চাইছে প্রযুক্ত পীড়ন, প্রযুক্ত পীড়ন মানে কি f/a চাইছে, তাহলে আলটিমেটলি তোমার কাছে চাইছে f/a, f/a মানে কি p। তো ইয়ংয়ের গুণাঙ্ক কত দেওয়া আছে, ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11। আর তোমার তারটির দৈর্ঘ্য কত % বৃদ্ধি করা হয়েছে, তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হয়েছে, তার মানে ছোট হাতের এল হবে 15% অফ এল। নিচে হলো এল, ওখানে এই যে এখানে p ইকুয়াল টু তোমার আসবে 3 × 10⁻10 পার মিটার স্কয়ার। আচ্ছা 3 × 10⁻10 কি আসে নাই এখানে, তাহলে সঠিক উত্তর নেই। দেখো কি বলতেছে, এর দৈর্ঘ্য বিশিষ্ট আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক স্থিতিস্থাপক গুণাঙ্ক y, আর যদি তারের দৈর্ঘ্য l/2 r/2 করা হয় তাহলে ইয়ং y হবে। কেন, কারণ ইয়ংয়ের গুণাঙ্কটা নির্ভর করে উপাদানের উপর, যেহেতু ওই তারেরই আবার দৈর্ঘ্য l/2 করছি, ব্যাসার্ধ r/2 করছি, তাহলে তো তার উপাদান তো সেমই আছে, তাহলে তো ইয়ংয়ের গুণাঙ্ক কি হবে না, চেঞ্জ হবে না, মানে উপাদান সেম, তাই ইয়ংয়ের গুণাঙ্ক সেম হবে। তারপর 30 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, 30 নম্বর কোশ্চেনটা বলতেছে 2.2 মিটার দীর্ঘ ঝুলন্ত একটি তারের নিচে 8.4 কেজি ভর ঝুলালে এর দৈর্ঘ্য এত বৃদ্ধি পায়, উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক এত হলো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত। তার মানে বলতে চাইতেছে এরকম 2.2 মিটার, এরকম ধরো এটা লেন্থ হলো 2.2 মিটার। তারপর কি হয়েছে, এটা তোমার ঝুলার এখানে যে ভরটা ঝুলাইছো সেটা হলো 8.4 কেজি, আর এটা কি হচ্ছে বৃদ্ধি পাইছে, তাহলে যতটুকু বৃদ্ধি পাইছে সেই বৃদ্ধিটা কত হয়েছে, এটা দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাইছে সেটা হচ্ছে 0.52 মিলিমিটার, এটা হলো দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি, অতএব l = কত 0.52 × 10⁻³ মিটার। এখন খেয়াল করো এখানে চাইছে কি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, তাহলে কি আবার ওই y = f বড় হাতের l/a ছোট হাতের l। তাইলে এখানে তোমার কাছে চাইছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে a, f বড় হাতের l/y ছোট হাতের l। f কত, f দেওয়া আছে তোমার ভর কত দেওয়া আছে 8.4 কেজি, তাহলে f = হবে mg মানে 8.4 × 9.8, আর l কত 2.2 মিটার, আদি দৈর্ঘ্য কত দেওয়া আছে 2.2 মিটার, আর তোমার ইয়ংয়ের গুণাঙ্ক কত দেওয়া আছে 2 × 10⁻11, আর ছোট হাতের এল, ছোট হাতের এল কত, ছোট হাতের এল হলো 0.52 × 10⁻³ তাহলে আলটিমেটলি তোমার যে অ্যান্সারটা আসে সেই অ্যান্সারটা কত আসে, যদি হিসাব নিকাশ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, সেটা আসবে 1.74 × 10⁻6 মিটার স্কয়ার। তাহলে এখানে কি 1.74 হ্যাঁ আছে।
তারপরটা তারপরটা দেখো কি বলতেছে, বলতেছে 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদে 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বলতে বুঝিয়েছে 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বলতে বুঝিয়েছে এরিয়া হলো 1 সেন্টিমিটার স্কয়ার। এটা তার কত বল, মানে এফ এর ভ্যালু কত হলে এর দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের, এই যে আদি দৈর্ঘ্যের সমান হবে, মানে দৈর্ঘ্য বৃদ্ধিটা আদি দৈর্ঘ্যের সমান হতে হবে। আদিতে পেন হয়, দৈর্ঘ্য এফ এর ভ্যালু কত হতে হবে, ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে ওয়াই দেওয়া আছে ইনটু 10^11। তাহলে এটা কত হবে, ওয়াই ইকুয়াল টু যে এফ বড় হাতের এল বাই এ ছোট হাতের এল। তাহলে আলটিমেটলি এ অফ ইকুয়াল টু ওয়াই এ ছোট হাতের এল বাই বড় হাতের এল। তাহলে ওয়াই কত দেওয়া আছে 1 সেন্টিমিটার স্কয়ার। 1 সেন্টিমিটার স্কয়ার মানে কি, 1 সেন্টিমিটার স্কয়ার মানে 1 ইন্টু 1 সেন্টিমিটার হোল স্কয়ার। আর 1 সেন্টিমিটার মানে কত মিটার, 1 সেন্টিমিটার মানে 10⁻² মিটার হোল স্কয়ার। তাহলে 1 ইন্টু 10⁻⁴ মিটার স্কয়ার। তাহলে 1 ইন্টু 10⁻⁴, আর এল মানে এল টাকা। তাহলে ওয়াই কত, ওয়াই পাইছি আমরা 2 ইন্টু 10⁻11 গুণ 10⁻⁴। তাহলে কত হবে 2 ইন্টু 10⁻7। তারপর কি বলতেছে 32 নম্বরটা, 32 নম্বরটা বলতেছে একটি তারের দৈর্ঘ্য 2 মিটার এবং ব্যাস হলো 5 মিলিমিটার। দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগের ফলে তারটির দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়। পয়সনের অনুপাত এত হলে এর ব্যাস কতটুকু হ্রাস পাবে। আচ্ছা তাহলে খেয়াল করো কি বলতে চাইছে, তারটির আদি দৈর্ঘ্য হলো 2 মিটার আর ব্যাস দেওয়া হচ্ছে আমার কাছে 5 মিলিমিটার। তাহলে ব্যাসকে আমরা বড় হাতে ডি দিয়ে প্রকাশ করলাম, ব্যাস দেওয়া আছে বড় হাতে ডি 5 মিলিমিটার। এখন বলতেছে দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করার ফলে তারটির দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, মানে দৈর্ঘ্য বৃদ্ধি হলো 10%। এখন বলছে পয়সনের অনুপাত 0.002 হলে ব্যাস কতটুকু হ্রাস পাবে, মানে ব্যাসের পরিবর্তনটা কত হয়েছে সেটা জানতে চেয়েছে। আর সিগমা মানে পয়সনের অনুপাত কত আছে 0.02। তাহলে আমরা পয়সনের অনুপাত কি জানি, পয়সনের অনুপাত জানি হলো ছোট হাতের ডি, আমরা চিহ্নটা নিব না, ছোট হাতের ডি বাই বড় হাতের ডি। আর আমরা জানি পরিবর্তন আদি দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। এখানে দেখো যে এটা বুঝাই যায় ব্যাস হ্রাস পাবে, কারণ হলো কি দৈর্ঘ্য বৃদ্ধি পায়। যে পয়সনের অনুপাতে তো এরকমই হয়, যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় ব্যাস হ্রাস পায়, যদি ব্যাস বেড়ে যায় তাহলে দৈর্ঘ্য হ্রাস পায়। তার আলটিমেটলি আমাদের তাহলে কি আসে, আমাদের কাছে আসছে এরকম। তাহলে এখন কি লাগবে, আমাদের ছোট হাতের ডি লাগবে, সিগমা বড় হাতের ডি ছোট হাতের এল বড় হাতের এল। তাহলে তোমার আলটিমেটলি ছোট হাতের ডি কত আসবে, সিগমা কত, সিগমা হলো 0.02 আর বড় হাতের ডি কত, বড় হাতের ডি দেওয়া আছে 5 মিলিমিটার। আর তোমার এই ছোট হাতের এল কত দেওয়া আছে, ছোট হাতের এল দেওয়া আছে 10% অফ এল, নিচে আছে এল। তাহলে আলটিমেটলি তোমার যে ছোট হাতের ডি সেটা আসবে 0.01 মিলিমিটার। তারপর কোশ্চেনটা কি বলতেছে, বলতেছে বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের ক্ষেত্রফল ত্রিভুজ ওএবি মানে ক্ষেত্রফল কি নির্দেশ করে। তাইলে যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাই করতে চাই, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা হলো হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি। এখন হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি এইটা বলতে বুঝায় একক আয়তনের শক্তি, সঞ্চিত শক্তি। তাইলে হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি মানে কি ইউ প্রাইম বা একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে কোনটা একক আয়তনে সঞ্চিত শক্তি। আচ্ছা তারপর কোশ্চেনটা খেয়াল করো, বলতেছে একটি তারে ক্রমাগত ভর চাপালে ভার সম্প্রসারণ লেখচিত্র ও এ বি সি নেয়। আবার চাপানো ভর ক্রমাগত সরিয়ে নেওয়ার পর সি বি পথের ন্যায় হয়। তাহলে ভর যদি চাপাইনি সরায়নি তাহলে সি বি পথের ন্যায় হয়। আচ্ছা ওপি তার স্থায়ী প্রসারণ বুঝায়, হ্যাঁ ঠিক আছে, কেন স্থায়ী প্রসারণ বুঝায়, তাহলে ও বিন্দুতে যদি খেয়াল করি তো আমরা যদি স্থানাঙ্কটা চিন্তা করি, ফার্স্টে বসবে ভার, তারপর বসবে কি সম্প্রসারণ। তাহলে তুমি কি করছো, তুমি ভার চাপাও নাই, তাহলে ভার যেহেতু চাপাও নাই তাহলে তোমার ও বিন্দুতে কি হয়েছে, ও বিন্দুতে তোমার ভারও জিরো, ভার জিরো, সম্প্রসারণও হয় নাই, সম্প্রসারণও জিরো। কিন্তু তুমি যদি পি বিন্দুর দিকে তাকাও, পি বিন্দুতে দেখো ভার কিন্তু চাপাই নাই,
কিন্তু সম্প্রসারণ হয়ে আছে। দেখো সম্প্রসারণ আছে। তুমি কি করছো, ভার যখন সরায় নিছো তখন বস্তুটা কোন বিন্দুতে আছে, পি বিন্দুতে আছে। ভার সরায় নেওয়ার পরও সে যেহেতু আগের অবস্থায় ফেরত আসতেছে না, তার মানে এখানে স্থায়ী প্রসারণ হয়েছে। তারপর এবি অংশ পূর্ণ স্থিতিস্থাপক, ভুল কথা, কারণ এবি এটা কি একটা বক্র, বক্রতে তোমার ঢাল সমান হয় না, বক্রতে ঢাল সব পয়েন্টে সমান হয় না। তাহলে এবি পথটা হুকের সূত্র মানে না। যদি ঢালটা সমান হইতো তাহলে তোমার হুকের সূত্রটা কি মানতো, কারণ হুক কি বলছিল, পীড়ন বিকৃতির সমানুপাতিক। আর আমরা যদি এখান থেকে কি পাই, ধ্রুবক কে ইন্টু বিকৃতি, এই কে কে আমরা কি বলতেছি, কে বলতেছি কি, এই কে কে আমরা বলতেছি ঢাল। তাহলে দেখো যদি হুকের সূত্র মানতো তাহলে পীড়ন আর বিকৃতির অনুপাত সবসময় একটা ধ্রুবক সংখ্যা হইতো, যেহেতু আর এই ধ্রুবকটার নাম কি ঢাল। আর এ বি পথে যদি আমরা, যেহেতু এই বিপদটা একটু বক্রপথ, এই যে বক্রপথ, তার জন্য এইখানে প্রত্যেকটা পয়েন্টে ঢালের মান সমান না। যেহেতু ঢালের মান সমান না, তার মানে পীড়ন আর বিকৃতির অনুপাতও সমান না। পীড়ন আর বিকৃতির অনুপাত যদি সমান না হয় হুকের সূত্র মানবে না। হুকের সূত্র কি বলছে, এই যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, ঠিক আছে। আর আমরা যদি ভারটা সরাই নি, সে আগের অবস্থানে ফেরত আসবে। এই যে সে আগের অবস্থানে ফেরত আসলো, এটাকে আমরা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলতেছি। তো যেহেতু এবি অংশে বক্র, তাই এটা হুকের সূত্র মানবে না। হুকের সূত্র মানবে না মানে কি হবে না, এটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হবে না। তারপর কি, ও এ অংশ হুকের সূত্র মানে, হ্যাঁ ও এ অংশ হুকের সূত্র মানে, কারণ ও এ অংশ y equal to mx, তাহলে m equal to কি y by, ঢাল কি সবসময় সমান, ওই অংশে কি ঢালটা সবসময় সমান হবে। তাহলে এক ও কত নাম্বার হবে, এক ও 3 নাম্বার হবে। তারপর কি বলতেছে, ও এর রেখার ঢালকে কি বলে, ও এর রেখার ঢালকে ইয়ং এর গুণাঙ্ক বলে। কারণ কি, ও এর রেখার ঢাল, ও এর রেখার ঢাল যদি আমরা লিখতে চাই তাহলে কি লেখা যায়, y equal to কি, এটা mx, তাহলে m equal to কি y by x, m equal to y, y অক্ষ বরাবর কি বসেছে, দৈর্ঘ্য পীড়ন, x অক্ষ বরাবর কি বসেছে, দৈর্ঘ্য বিকৃতি, x অক্ষ বরাবর দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, এটাকে কি বলা হয়, ইয়ং এর গুণাঙ্ক বলা হয়। তাহলে দেখো ঢাল ইকুয়াল টু কি আসতেছে, ইয়ং এর গুণাঙ্ক। আচ্ছা তারপর একটা খেয়াল করো, সংলগ্নতার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, চারদিক থেকে সমান চাপ প্রয়োগে আয়তন কমে যায়, হ্যাঁ ঠিক আছে, এটা সংলগ্নতার একটা বৈশিষ্ট্য। আর এখানে যে পদার্থের অনুসমূহ আছে সেই অনুসমূহের মধ্যে ফাঁক থাকে, এটাও একটা বৈশিষ্ট্য। আর সংলগ্নতা কি হয়, স্থিতিস্থাপক গুণাঙ্কের বিপরীত রাশি। স্থিতিস্থাপক গুণাঙ্ক সেটাকে আমরা প্রকাশ করলাম আয়তন গুণাঙ্ক, সেটাকে আমরা প্রকাশ করলাম কে দ্বারা প্রকাশ করি, আর সংলগ্নতাকে প্রকাশ করি কি দ্বারা, সি দ্বারা। 1 2 3 তিনটাই সঠিক। তারপর কি বলতেছে, পয়সনের অনুপাতের কি নেই, কোনো একক নেই, তার ঠিকই আছে। পয়সনের অনুপাত আমরা কি লিখি, পার্শ্ব বিকৃতি বাই কি দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখানে ছোট হাতের ডি বাই বড় হাতের ডি, এখানে খেয়াল করো এখানে কারো কোনো একক নাই, এটারও একক নেই, এটারও একক নেই, একক নেই, একক নেই, তার মানে আলটিমেটলি কি নেই, এককই নেই। তারপরটা কি, এর মান হইতে পারে -1 হতে 0.5 এর মধ্যে, হ্যাঁ। আর মান নির্দিষ্ট উপাদানের জন্য নির্দিষ্ট, হ্যাঁ এটাও ঠিক, তাহলে একদম ঠিক। তারপর কি বলতেছে, 1 মিটার দীর্ঘ এত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের ইয়ং এর গুণাঙ্ক এত, একে টেনে এত সেন্টিমিটার প্রসারিত করা হলে কৃতকাজ কত। কৃতকাজের ফর্মুলা কি ছিল, কৃতকাজের ফর্মুলা W equal to half f l, ছোট হাতের l, half f into ছোট হাতের l, half f কত দেওয়া আছে, f কি দেওয়া আছে, f দেওয়া নাই, কিন্তু f সম্পর্কে যে f আমরা আবার কি জানি, y equal to f বড় হাতের l বাই a ছোট হাতের l। তাহলে f equal to কি লেখা যাবে, f equal to লেখা যাবে y a
ছোট হাতের এল বাই বড় হাতের এল, বাই এ ছোট হাতের এল বাই বড় হাতের এল ইন্টু এল। আলটিমেটলি সব যদি আমরা বসাই দিই, হাফ গুণ ইয়ং এর গুণাঙ্ক কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এরিয়া কত, এরিয়া হলো 10 টু দি পাওয়ার -4, ছোট হাতের এল কত 2 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে, মানে তোমার যেটা দৈর্ঘ্য বৃদ্ধিটা করা হয়েছে 2 সেন্টিমিটার, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2। এখানে এই যে ছোট হাতের এল এরকম, এটা হয়ে যাবে কি স্কোয়ার হয়ে যাবে, এল গুণে ছোট হাতের এল স্কোয়ার। আর বড় হাতের এলটা কত, বড় হাতের এল যেটা 1 মিটার দৈর্ঘ্য তাহলে দীর্ঘ, তাহলে বড় হাতের এল কত হবে 1 মিটার। তো আলটিমেটলি এখানে যে তোমার অ্যান্সারটা চলে আসবে সেই অ্যান্সারটা হবে 4 ইন্টু 10 টু দি পাওয়ার। সঠিক উত্তর নেই, এখানে সঠিক উত্তর নেই। 4 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটা সঠিক কিনা আমরা যদি খেয়াল করি, আমরা কি জানি পি ইকুয়াল টু এফ বাই এ। এখন এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু তো দেওয়া নাই, এফ বাই এ মানে কত, এফ বাই এ মানে হইল ওয়াই ছোট হাতের এল বাই বড় হাতের এল। ওয়াই এর ভ্যালু আমরা কত পাইছি, ওয়াই এর ভ্যালু আমরা পাইছি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, আর ছোট হাতের এল, এল মানে হলো 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2, আর বড় হাতের এল তো 1। আলটিমেটলি এখানে আমাদের কত চলে আসে, 4 গুণ 10 টু দি পাওয়ার 9। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তারপর বিকৃতি কি, বিকৃতি হলো তোমার পরিবর্তন বাই আদি। পরিবর্তন কত, 2 সেন্টিমিটার বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2, মানে 1 তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2, 2 নম্বর সঠিক। তারপর বলছে সম্পাদিত কাজ ঋণাত্মক, ভুল, কারণ সম্পাদিত কাজ একটু আগে বাই করলাম 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তাহলে এখানে কি সম্পাদিত কাজটা কি ধনাত্মক। আচ্ছা তারপর কোশ্চেনটা খেয়াল করো, তারপর কোশ্চেনটা কি বলতেছে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, বল দ্বিগুণ হলে দৈর্ঘ্য বৃদ্ধি পূর্বের কত গুণ হবে। আর উপরে কি দেওয়া আছে যে 2 মিটার দৈর্ঘ্য, দৈর্ঘ্য দেওয়া আছে, এল এর ভ্যালু দেওয়া আছে 2 মিটার, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার, আর এখানে বল দেওয়া আছে 20 নিউটন, আর ইয়ং এর গুণাঙ্ক তো দেওয়া আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। এখন কি করছে, এখন যে নতুন দৈর্ঘ্য এখানে আবার কি করছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখন যেটা করছে সেটা হলো 2 মিলিমিটার স্কোয়ার, আর বল করে দিছে 2 গুণ, মানে এখন 2f, আর বলতেছে দৈর্ঘ্য বৃদ্ধি পূর্বে কত গুণ হবে। দৈর্ঘ্য বৃদ্ধি এখানে যদি দৈর্ঘ্য বৃদ্ধি হয় এল, আর এখানে যে দৈর্ঘ্য বৃদ্ধি হবে এল প্রাইম, আর এখানে যেহেতু আদি দৈর্ঘ্য নিয়ে কিছু বলে নাই, তার মানে আদি দৈর্ঘ্য আগে যেমন ছিল এরকমই ছিল 2 মিটার। আর এখানে যেহেতু উপাদান সেম, তাহলে এখানেও ইয়ং এর গুণাঙ্কটা কি হবে, সেম হবে। তাহলে আমরা কি জানি, এফ ইকুয়াল টু আমরা কি জানি, আমরা জানি ওয়াই ইকুয়াল টু এফ বড় হাতের এল বাই এ ছোট হাতের এল। আর এখানে এইটা হলো ধরো 1 নাম্বার, আর 2 নাম্বার এটার জন্য কি হবে, এটার জন্য ইয়ং এর গুণাঙ্ক সেম হবে, বাট এফ প্রাইম আর এখানে এল ঠিক থাকবে, আর এখানে হবে এফ প্রাইম, এটা হবে কি এল প্রাইম। 1 আর 2 কি তোমার সমান, এল হবে কি এফ বড় হাতের এল বাই এ ছোট হাতের এল ইকুয়াল টু এফ প্রাইম এল বাই এ প্রাইম এল প্রাইম। এখন এখান থেকে আমরা কি জানি, এফ এল বাই এ এল, আর এফ প্রাইম মানে কি, এফ প্রাইম মানে হলো 2f, আর এটা মানে কত, এটা এল এল এর মতোই। এ প্রাইম মানে কত, এখানে দেখো এখানে যদি আমরা ভ্যালুটা বসাই দিই, এর ভ্যালু কত মিলিমিটার স্কোয়ার, 1 মিলিমিটার স্কোয়ার, আর এটার ভ্যালু কত 2 মিলিমিটার স্কোয়ার গুণ এল প্রাইম। তাহলে এখানে আমরা কাটাকাটি করি, এই যে মিলিমিটার স্কোয়ার কাটা, এফ এফ কাটা, এল এল কাটা, আলটিমেটলি আমাদের যা থাকে সেটা হলো এল প্রাইম ইকুয়াল টু 2 2 2 2 কাটা, এল প্রাইম ইকুয়াল টু কি থাকে, এল প্রাইম ইকুয়াল টু থাকে 1 গুণ এল। তার মানে কি হবে, দৈর্ঘ্য দ্বিগুণ হলে দৈর্ঘ্য বৃদ্ধি পূর্বের কত গুণ, দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে পূর্বের দৈর্ঘ্য বৃদ্ধির কত গুণ, 1 গুণ। তারপরটা দেখো, তারপরটা কি বলতেছে,
যে এখানে খেয়াল করো, এখানে দেওয়া আছে দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে 0.2, আর তোমার যে দৈর্ঘ্য পীড়নটা হয়েছে 3.6 ইন্টু 10^10। তাহলে আমরা কি জানি, ইয়ংয়ের গুণাঙ্ক চাইছে y ইকুয়াল টু কি, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য পীড়নটা ভাই আমার কত দেওয়া আছে, দৈর্ঘ্য পীড়নটা দেওয়া আছে 3.6 ইন্টু 10^10, আর দৈর্ঘ্য বিকৃতিটা কত দেওয়া আছে 0.2। আলটিমেটলি এখান থেকে আমাদের যেটা আসে সেটা আসে কত, 1.8 ইন্টু 10^11। আচ্ছা, তারপর কি বলতেছে, তারটির উপর পীড়ন 4.8 ইন্টু 10 নিউটন পার এর চেয়ে বেশি হলে তারটি ছিঁড়ে যাবে। হ্যাঁ, কারণ এখানে 4.8 ইন্টু 10 নিউটন পার মিটার স্কোয়ার, এটা হলো এই যে সহন সীমা, সহন সীমা মানে এতটুকু সীমা সে সহ্য করতে পারে। যদি এর চেয়ে একটু বেশি দিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে, ছিঁড়ে যাবে। তাহলে 1 নম্বরটা সঠিক। 2 নম্বরটা কি বলছে, 4.2 ইন্টু 10 হলে তারটির স্থায়ী বিকৃতি ঘটবে। হ্যাঁ, 2 নম্বরটা সঠিক। কারণ কি, স্থিতিস্থাপক সীমা হইল, স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপক যে সীমা, স্থিতিস্থাপক যে সীমা, সেই স্থিতিস্থাপক সীমা হইলো কত, স্থিতিস্থাপক সীমা হলো তোমার 3.6 ইন্টু 10^10। স্থিতিস্থাপক সীমা থেকে বেশি হলেই তোমার স্থায়ী বিকৃতি ঘটবে। তাহলে যেহেতু স্থিতিস্থাপক সীমার চেয়ে বেশি হয়েছে, তাহলে অবশ্যই তোমার কি ঘটবে, এখানে তোমার স্থায়ী বিকৃতি ঘটবে। তারপরটা কি বলছে, 3.6 ইন্টু 10^10 এর চেয়ে কম হলে কোনো বিকৃতি ঘটবে না। হ্যাঁ, আমরা জানি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে আমরা স্থিতিস্থাপক সীমার মধ্যে যত পীড়ন বাড়াবো তত বিকৃতি ঘটবে। তাহলে এখানে কি বলছে, 3.6 এর 6 ইন্টু 10^10 হলে তো এটা স্থিতিস্থাপক সীমার মধ্যেই, যে কম হইলেও তো এটা স্থিতিস্থাপক সীমার মধ্যেই আছে। স্থিতিস্থাপক সীমার মধ্যে তো পীড়ন বিকৃতির সমানুপাতিক, এখানে তো অবশ্যই বিকৃতি ঘটবে। এটা ভুল বলছে, 1 ও 2 সঠিক। আচ্ছা, তারপরটা কি বলছে, তারপরটা বলছে ডি ব্যাস ও এল দৈর্ঘ্যের একটি তার এক প্রান্তে দৃঢ়ভাবে ঝুলানো আছে, তারটি নিচের প্রান্তে একটি ভর ঝুলানোতে এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেল, এক্স হলো এল এর অর্ধেক। তাহলে কি চেয়েছে, এখানে দেখো ব্যাস দেওয়া আছে, মানে ব্যাস দেওয়া আছে ডি, আর এখানে কি বলছে, এখানে বলছে নিচের প্রান্তে একটি ভর ঝুলানো আছে। ওকে, আর ভর ঝুলানোতে যদি তোমার আদি দৈর্ঘ্য এল হয় তাহলে যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে সেটা হবে L/2। এখন বলছে y = এত হইলে পীড়ন কত হবে সেটা জানতে চাইছে। তাহলে আমরা কি জানি, y = পীড়ন বাই বিকৃতি। তো এখানে পীড়ন ইকুয়াল টু কি হবে, পীড়ন ইকুয়াল টু y ইন্টু বিকৃতি। তো y এর ভ্যালু কত দেওয়া আছে, y এর ভ্যালু দেওয়া আছে 2 × 10^11, আর বিকৃতি কত দেওয়া আছে, বিকৃতি আমরা জানি কি পরিবর্তন বাই আদি, 2 × 10^11। পরিবর্তন কত, পরিবর্তন হলো তোমার L/2, আর আদি কত L। আলটিমেটলি 2 × 10^11 ইন্টু কত হাফ, তাহলে কত 1 × 10^11। তারপর কি বলছে, তারপর বলছে একই উপাদানে 2D ব্যাস ও 3L দৈর্ঘ্যের অপর একটি তারে সমপরিমাণ ভর ঝুলাইলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে। বলছে একই উপাদানের 2D ব্যাস, মানে ব্যাস করে দিছে আমরা 2 গুণ, ও তারের দৈর্ঘ্য করে দিছে 3 গুণ। একটি তারের সমপরিমাণ ভর আবার সেম আছে, তাহলে পয়সনের অনুপাত কি থাকবে, অপরিবর্তিত থাকবে। পয়সনের অনুপাতটা অপরিবর্তিত থাকবে, কারণ কি উপাদান সেম হলে পয়সনের অনুপাত কি থাকবে, অপরিবর্তিত থাকবে। 1 নম্বরটা সঠিক। দৈর্ঘ্য বিকৃতি হবে 3x/4। আচ্ছা, আমরা দেখি দৈর্ঘ্য বিকৃতি এমন হয় কিনা। তাহলে আমরা কি প্রথম ক্ষেত্রে আমাদের কি ছিল, ব্যাস ছিল d, আর আমাদের আদি দৈর্ঘ্য ছিল x,
সরি, আদি দৈর্ঘ্য পরিবর্তন ছিল এক্স, আর আদি দৈর্ঘ্যটা ছিল এল। তাহলে আমাদের যেহেতু ইয়ং-এর গুণাঙ্কটা কি হবে, এফ বরাবর এল বাই, যেহেতু আদি ব্যাস সেখানে দিলাম ই এক্স, এফ এল, এটা কত হবে পাই বাই 4 ডি স্কয়ার, আমরা জানি 1/4 পাই ডি স্কয়ার যদি যদি আমাদের ব্যাস দেওয়া থাকে, ক্ষেত্রফলের ফর্মুলা হবে গুণ এক্স ইকুয়াল টু ওয়াই। অতএব এখানে আমাদের কত চলে আসলো, অতএব ওয়াই ইকুয়াল টু চলে আসলো আমাদের 4 এফ এল পাই ডি স্কয়ার এক্স। আর 2 নম্বরটা দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি বলি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করে দিছি, ব্যাস করে দিছি দ্বিগুণ, আদি দৈর্ঘ্য করে দিছি 3 গুণ, আর যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হয়েছে সেটা ধরো এক্স প্রাইম। কিন্তু এখানেও ইয়ং এর গুণাঙ্কটা কি থাকবে, সেম থাকবে, যেহেতু উপাদানটা সেম। এখানে যেহেতু ভর সেম আছে, তার মানে এফটাও তোমার কি হবে, মানে এটাও সেম থাকবে এফ, আর আদি দৈর্ঘ্যের জায়গায় এখানে বসাবো 3L, আর এখানে ক্ষেত্রফল বসাবো, ক্ষেত্রফল মানে কি 1/4 পাই, এখানে ব্যাস কত বসাবো 2D বসাবো, ইন্টু এখানে এক্স প্রাইম। অতএব ওয়াই ইকুয়াল টু এখানে তোমার চলে আসবে, সেটা হবে এফ গুণ 3L বাই পাই ডি স্কয়ার গুণ এক্স প্রাইম। এটা হলো 2 নম্বর। তারপর কি 1 ও 2 সমান, মানে 1 ও 2 সমান হওয়া মানে হলো কি, 1 ও 2 নম্বরের ইয়ং এর 1 ও 2 এর যেহেতু বাম পাশ সমান, তাহলে অবশ্যই 1 ও 2 এর ডান পাশ সমান, এক ইকুয়াল টু কি 2 দেখা যাইতেছে। কত হবে 4 এফ এল বাই পাই ডি স্কয়ার এক্স, এফ গুণ 3L বাই পাই ডি স্কয়ার এক্স প্রাইম। তাহলে আলটিমেটলি এখান থেকে যদি আমরা হিসাব নিকাশ করি, কাটাকাটি করলে দেখবা এক্স প্রাইম ইকুয়াল টু চলে আসবে 3/4 এক্স। এখানে কাটাকাটি যায়, এই যে এফ এই এফ এই এল কাটাকাটি যাবে, পাই ডি স্কয়ার কাটাকাটি যাবে, আলটিমেটলি তুমি দেখবা এক্স প্রাইম ইকুয়াল টু কি চলে আসবে, এক্স প্রাইমটা এই পাশে নিলে 3/4 এক্স চলে আসবে। হ্যাঁ, দৈর্ঘ্য বৃদ্ধিটা কত হয়েছে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা নতুন যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটাকে আমরা ধরছিলাম এক্স প্রাইম, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা হয়েছে কত 3x/4। আর পীড়নের অবশ্যই পরিবর্তন হবে, যেহেতু পীড়নের পরিবর্তন কেন হবে, কারণ 3 নাম্বার পীড়ন ইকুয়াল টু কি, পীড়ন 3 নাম্বারটা আমরা বলতে চাই পীড়ন ইকুয়াল টু কি, পীড়ন ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল ইকুয়াল টু 1/4 পাই ডি স্কয়ার। এখন তুমি যদি ব্যাসটা চেঞ্জ করো, ব্যাস চেঞ্জ করলে তোমার ক্ষেত্রফল চেঞ্জ হবে, ক্ষেত্রফল চেঞ্জ হলে কি চেঞ্জ হবে, পীড়নটাও চেঞ্জ হবে, তার মানে পীড়নও চেঞ্জ হবে, 1 2 3 3 সাথে। তো এখানেই আমাদের এমসিকিউটা শেষ। এই ছিল তোমাদের জ্ঞানমূলক কোশ্চেন দেখানো, আর এই হলো তোমাদের অনুধাবনমূলক কোশ্চেন। আর সবাইকে ধন্যবাদ। তো আজকে আমাদের ফার্স্ট পেপার শেষ হলো। ফার্স্ট পেপারে যে 7টা চ্যাপ্টার ছিল, সেই 7টা চ্যাপ্টারের এমসিকিউ আমরা শেষ করলাম আজকে। তো আমরা নেক্সট উইকের শুক্র শনিবার, বৃহস্পতি শুক্র শনিবারের মধ্যে আমি তাপগতিবিদ্যা ও স্থিরতড়িৎ এই 2টা চ্যাপ্টারে এমসিকিউ ক্লাস ইনশাল্লাহ আপলোড দিয়ে দিব। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, দেখা হবে সেকেন্ড পেপারের ক্লাস।